প্রিয় সপ্তম শ্রেণী, কিছুদিন আগেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের একটি চ্যাপ্টার ভূগোলের আফ্রিকা মহাদেশের কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আমি দিয়েছি। আজকে 2, 3 এবং 5 নম্বরের যেগুলো তোমাদের ইউনিট টেস্ট এবং ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু বলে দিচ্ছি। তোমরা কিন্তু ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। ঠিক আছে? প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? উত্তরটা দেখবে। মহাদেশের উত্তরে সাহারা মরুভূমি, দক্ষিণে কালাহারি ও নাবিব মরুভূমি রয়েছে। ঠিক আছে? পরে 2 দিয়ে লিখবে আফ্রিকার মাঝখানে আছে ঘন বন, সেখানে নানা হিংস্র জীবজন্তু ও কীটপতঙ্গ থাকে। আফ্রিকার বিভিন্ন অংশে সড়কপথ ও জলপথ ও রেলপথ ব্যবস্থা অনুন্নত, তাই বেশিরভাগ স্থান দুর্গম। 4, তাছাড়া আফ্রিকার মিশর সভ্যতা, ভারতের সিন্ধু সভ্যতা প্রাচীন হলেও মহাদেশটির বেশিরভাগ অজানা ছিল, তাই অভিযাত্রী লিভিংস্টোন এই মহাদেশটিকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলেছেন। পরের প্রশ্ন, একই সময়ে আফ্রিকার উত্তর ও দক্ষিণ ভাগের জলবায়ু একরকম হয় না কেন? উত্তর, আফ্রিকা মহাদেশটি উত্তরে ও উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণ অক্ষাংশ অবস্থান করায় আফ্রিকার বেশিরভাগ অঞ্চল উষ্ণমণ্ডলের অন্তর্গত। এছাড়া মধ্যভাগ থেকে নিরক্ষরেখা প্রসারিত হওয়ায় মহাদেশটি দুভাগে বিভক্ত থাকে এবং মহাদেশটির উত্তর গোলার্ধে অবস্থান করছে। পৃথিবীর দক্ষিণ গোলার্ধ যখন সূর্যের সামনে অবস্থান করে, সেখানে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় দক্ষিণ গোলার্ধ তথা আফ্রিকার দক্ষিণ অংশে গ্রীষ্মকাল বিরাজ করে। একই সময় উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে থাকায় সূর্যকিরণ উত্তর গোলার্ধে তির্যকভাবে পতিত হয়। ফলে এই সময় আফ্রিকার উত্তর অংশে শীতকাল বিরাজ করে, তাই আফ্রিকার মধ্যভাগ উষ্ণ আর্দ্র জলবায়ু বিরাজ করলেও উত্তরে যখন শীতকাল, দক্ষিণে তখন গ্রীষ্মকাল থাকে। সূর্যকিরণের পতন কোণের পার্থক্যের জন্য একই সময়ে আফ্রিকার উত্তর ভাগ ও দক্ষিণ ভাগের জলবায়ু ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা বন্ধু ভালোভাবে করবে। পরের প্রশ্ন, এটাও ইম্পর্টেন্টের মধ্যে আসছে। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কি? এগুলো সব 2-3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? দেখ উত্তর, বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে একাধিক উদ্দেশ্য পূরণ হয়। যেমন একদিকে জলসেচ, জলাধার থেকে খাল কেটে সারা বছর কৃষিতে জলসেচ করা যায়। 2 দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন, জলাধার থেকে জলপ্রপাতের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। 3 দিয়ে বন্যা নিয়ন্ত্রণ, বর্ষার অতিরিক্ত জলাধারে সঞ্চয় করে রাখার ফলে পাশের অঞ্চলগুলিতে বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। পরের পয়েন্ট হবে পরিবহন ব্যবস্থা, নদী ও খালে সারা বছর জল থাকায় জল পরিবহন ব্যবস্থার সুবিধা পাওয়া যায়। তারপর প্যারা চেঞ্জ করে লিখতে হবে। এছাড়া পর্যটন কেন্দ্র, মাছ চাষ, পানীয় জল সরবরাহ, ভূমিক্ষয় রোধ ইত্যাদি উদ্দেশ্য বহুমুখী নদী পরিকল্পনার সাহায্যে পূরণ হয়। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু ভালোভাবে করবে। মিশরে কৃষিতে জলসেচের প্রয়োজন হয় কেন? সাহারা মরুভূমির পূর্ব দিকে অবস্থিত মিশর হলো মরুভূমির দেশ। এখানে বছরে বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমি কম। এরকম শুষ্ক পরিবেশ ও বালি ঢাকা ভূমিতে সাধারণত কৃষিকাজ করা যায় না, কিন্তু নীলনদ এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়ায় নদীর গতিপথের দুপাশে প্রতি বছর প্রচুর পরিমাণে পল্লী সঞ্চিত হয়। যার ফলে মাটি খুব উর্বর। প্রবল বৃষ্টিপাতের ফলে নীলনদের নিম্ন অববাহিকা ও বদ্বীপ অঞ্চল প্রতি বছর প্লাবিত হয়। তাই বন্যা নিয়ন্ত্রণ ও মরু অঞ্চলে স্থায়ীভাবে জলসেচের জন্য বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে নীলনদের বিভিন্ন স্থানে আসওয়ান বাঁধ, জেবেল আউলিয়া বাঁধ, উচ্চ আসওয়ান বাঁধ, এছাড়া অ্যাসিউট, ইসনা প্রভৃতি বাঁধ ও নাসের জলাধার নির্মাণ করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্যারা চেঞ্জ করে এরপর লিখতে হবে। ঠিক আছে?
এই সব বাঁধ ও জলাধারের সাহায্যে সারা বছর জল ধরে রেখে উষ্ণ মরু অঞ্চলে কৃষিকাজের মাধ্যমে তুলা, আখ, তামাক, গম, বার্লি, ধান, বিন, লবঙ্গ, খেজুর চাষ করা হচ্ছে। তাই সারা বছর ধরে কৃষিকাজ বজায় রাখার জন্য মিশরের কৃষিতে জলসেচ প্রয়োজন হয়। আর এখানকার তুলা খুব বিখ্যাত, তুলা খুব ভালো চাষ হয় এখানে, ঠিক আছে। বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? এটা আলাদা প্রশ্ন, আগেরটার মতো নয়, কিন্তু 3 নম্বরটার মতো নয়। নদীতে বাঁধ দিয়ে বহুমুখী উদ্দেশ্য পূরণের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। যেমন দামোদর উপত্যকা পরিকল্পনা, ডিভিসি যাকে ইংরেজিতে বলে। উদ্দেশ্য: 1 দিয়ে সারা বছর ধরে চাষের কাজের জন্য জল সরবরাহ সুনিশ্চিত করা। 2 দিয়ে নদীর অতিরিক্ত জল ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ। 3 দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা। 4 দিয়ে মাটি ক্ষয় রোধ। 5 দিয়ে হচ্ছে নদীর ধারে গাছ লাগিয়ে জলাধারে মাছ চাষের জন্য বন্দোবস্ত করা। 6 পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা। পরের প্রশ্ন, এটা কিন্তু তোমরা একটু দেখে নেবে, এটা আর আমি ব্যাখ্যা করছি না, ঠিক আছে। আমি পরের প্রশ্নে কিন্তু চলে যাচ্ছি। সেটা হচ্ছে কঙ্গো নদীর অববাহিকার ঘন জঙ্গল সারা বছর সবুজ থাকে কেন? উত্তর হবে, নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে আফ্রিকার মধ্যভাগে কঙ্গো অববাহিকায় পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য সৃষ্টি হয়েছে। এর কারণগুলি হলো: 1 দিয়ে নিরক্ষীয় অঞ্চলে অবস্থান। 2 দিয়ে সূর্যকিরণ লম্বভাবে পতিত হয় বলে সারা বছর প্রবল উষ্ণতা, এবং 3 দিয়ে প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। তারপর প্যারা চেঞ্জ করে লিখবে সূর্যকিরণ সারা বছর লম্বভাবে পতিত হওয়ায় বাতাসে উষ্ণতার পরিমাণ খুব বেশি থাকে। এছাড়া কঙ্গো অববাহিকা জলভাগের পরিমাণও খুব বেশি হওয়ায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। এই সব কারণে এখানে প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টিপাত হয়। সারা বছর প্রচণ্ড উষ্ণতা ও বৃষ্টিপাতের জন্য এখানে বড় বড় চিরহরিত গাছের অরণ্য সৃষ্টি হয়েছে, ঠিক আছে। প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে এটাও কিন্তু তোমরা করে রাখবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট 5 নম্বরে তোমরা আসার চান্স আছে, অনেক স্কুলে দেখবে পাবে এই প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে তোমরা করে রাখো এখন থেকেই, ঠিক আছে। সেটা হচ্ছে মিশরকে নীলনদের দান বলা হয় কেন? ঠিক আছে, উত্তরটা বলে দিচ্ছি। আফ্রিকার সাহারা মরুভূমির পূর্ব দিকে অবস্থিত মিশর একটি মরুময় দেশ। নীলনদের প্রভাবে মিশরের অনেক পরিবর্তন ঘটেছে। গ্রিক দার্শনিক হেরোডোটাস বলেছেন মিশর নীলনদের দান। এর কারণগুলি হলো: 1 দিয়ে এরকম পয়েন্ট করে লিখতে হবে, ঠিক আছে। নীল নদের বন্যার ফলে প্রচুর পরিমাণে পলি সঞ্চয় হয়, ফলে কৃষি জমি উর্বর হয়। 2 দিয়ে নীল নদের জল কৃষি জমিতে জলসেচের মাধ্যমে ব্যবহার করে মিশরকে শস্য শ্যামলা করে তুলেছে। 3 দিয়ে উর্বর পলি মাটি ও উন্নত জলসেচ ব্যবস্থার মাধ্যমে মিশর দেশটিকে কৃষিপ্রধান দেশে পরিণত করেছে। পরের পয়েন্ট, নীল নদে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় যা বিভিন্ন শিল্পের কাজে ব্যবহার করা হয়। পরের পয়েন্ট, নীলনদ অববাহিকার তৃণভূমিতে ছাগল, গরু, উট, ভেড়া প্রভৃতি পশু পালন করা হয়। 6 দিয়ে জলসেচ পরিবহনে নীলনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। এ হচ্ছে উত্তর, এটা কিন্তু ভালোভাবে দেখবে, ঠিক আছে। তারপরে লিখবে নীলনদ অববাহিকার পশ্চিম দিকে সাহারা মরুভূমি থাকলেও নীলনদের জন্য মরুভূমি আর অগ্রসর হতে পারেনি। তার ফলে বলা যেতে পারে মরুভূমির কবল থেকে নীলনদ মিশরকে অনেকটাই রক্ষা করেছে। নীলনদের বন্যার পলি 2 তীরে জমিকে চাষযোগ্য করে তুলেছে, এটাও কিন্তু লিখবে, ঠিক আছে। তো পয়েন্ট দিয়ে দেবে, 7 পয়েন্ট দিয়ে লিখবে, যেমন 7 পয়েন্ট দেওয়া আছে। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এটাও কিন্তু, ঠিক আছে। এই প্রশ্নটা হচ্ছে নীলনদের গতিপথ আলোচনা করো। উত্তর, নীলনদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী, দৈর্ঘ্য হচ্ছে 6650 কিমি। এইভাবে লিখবে, গতিপথ পয়েন্ট করবে। মধ্য আফ্রিকার টাঙ্গানিকা ও ভিক্টোরিয়া হ্রদের মাঝ বরাবর বুরুন্ডি উচ্চভূমি থেকে কাগেরা নামে নির্গত একটি জলাধারা ভিক্টোরিয়া হ্রদে পড়েছে। এরপর ভিক্টোরিয়া নীল নামে আলবার্ট হ্রদে মিশেছে। আলবার্ট হ্রদ থেকে আলবার্ট নীল নামে সুদানের দক্ষিণ সীমা বরাবর অগ্রসর হয়েছে এবং বারেল জেবেল নামে প্রবাহিত হয়েছে। একটি প্রবাহের সময় পশ্চিম দিক থেকে বারেল গজল এবং পূর্ব দিক থেকে সোবার্ট নদী মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ হোয়াইট নীল নামে উত্তর দিকে প্রবাহিত হয়ে 840 কিমি পথ অতিক্রম করে খার্টুম শহরের কাছে ব্লু নীলের সঙ্গে মিলিত হয়েছে। খার্টুমের উত্তরে আটাবারা নামক স্থানে
আটাবারা নদী নীলনদের সাথে মিলিত হয়েছে। মিশরের রাজধানী কায়রো থেকে নীলনদের বদ্বীপ প্রবাহ শুরু হয়েছে। বদ্বীপ অঞ্চলে নীলনদের জল 7টি ধারায় ভাগ হয়ে ভূমধ্য সাগরে গিয়ে পড়েছে। এখান থেকে শর্টও কিন্তু পাবে, এটা কিন্তু ভালোভাবে করে রাখবে, ঠিক আছে। পরের প্রশ্নটা আর কিছু বলছি না, তারপরের প্রশ্ন চলে যাচ্ছে। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা কিন্তু করে রাখো, সব কিছুই তোমাদের দিয়ে দেবো। আমি আগেও বলেছি, এখনও বলছি, ইউনিট টেস্টের আগে। সময়ের সাথে সাথে সাহারায় কি কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়? দেখো, উত্তর হচ্ছে সাহারা মরুভূমিও পরিবর্তন হচ্ছে। যেমন একদিকে জায়গায় জায়গায় ঘাস ও বিভিন্ন কাঁটা জাতীয় গাছ লাগানো হচ্ছে, দুই দিয়ে চওড়া পাকা রাস্তা তৈরি করা হচ্ছে, খনি অঞ্চলগুলিতে যোগাযোগের জন্য বিমানবন্দর তৈরি করা হয়েছে, চারে উঁচু বাড়ি ও মসজিদ তৈরি করা হয়েছে, পাঁচে উটের বদলে ট্রাকের মাধ্যমে ব্যবসা বাণিজ্য হচ্ছে, যাযাবরেরা এখন খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্রগুলিতে কাজ করছে এবং স্থায়ীভাবে তারা বসতি স্থাপন করেছে। 7 দিয়ে হচ্ছে তুয়ারেগ জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করছে। এই রইল তোমার আফ্রিকা মহাদেশ চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 2-3 নম্বরের প্রশ্ন। এগুলো থেকে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে। যারা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইবটা করে নাও। সব কিছুই তোমাদের ইউনিট টেস্টের আগে দিয়ে দেবো এবং ফাইনালের সব কিছু কিন্তু তোমরা ফাইনাল অনেক আগে পেয়ে যাবে। ঠিক আছে, আজকে রাখলাম, অন্যদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো।